দুর্নীতি প্রতিরোধে সরকারি কর্মকর্তাদের সম্পত্তির হিসাব নেওয়ার জন্য যে নিয়মটি রয়েছে সেই নিয়মটি বাস্তবায়নে সমস্ত মন্ত্রণালয়ের যে সচিবরা রয়েছেন তাদেরকে চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এটি একটি খবর। আসলে এই খবরটি পড়বার পর আমার মাথায় বেশ কয়েকটি প্রশ্ন চলে এসেছে। দর্শক, আমি সেই প্রশ্নগুলো আপনার সঙ্গে শেয়ার করছি। সে প্রশ্নগুলো হচ্ছে যে এই যে সরকারি কর্মকর্তাদের দুর্নীতি প্রতিরোধে চিঠি দেওয়া হলো, এই নিয়মটি কিন্তু ৭৯ সাল থেকে এই নিয়মটি বলবৎ ছিল। ৭৯ সাল থেকে। আচ্ছা, তাহলে যদি ৭৯ সাল থেকে এই নিয়মটি বলবৎ থাকে, তাহলে এতদিন পরে এসে কেন এই নিয়মটি বাস্তবায়ন করবার জন্য সরকার উদ্যোগ নিয়েছে? এটি ১ নম্বর প্রশ্ন আমার। আর ২ নম্বর প্রশ্ন হচ্ছে, এই যে সরকারি কর্মকর্তাদেরকে এই যে তাদের দুর্নীতি প্রতিরোধে তাদেরকে সম্পত্তির হিসাব দেওয়ার জন্য চিঠি দেওয়া হচ্ছে, এটিতে আসলে কি সব ধরনের সরকারি কর্মকর্তাদেরকে এর আওতায় আনা যাবে কি না, কিংবা এই সব কর্মকর্তারাই কি এই বাস্তবায়ন কর্মসূচিতে তারা সহযোগিতা করবে কিনা, এটি আরেকটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন আমার মাথায় চলে এসেছে দর্শক, সেটি হচ্ছে যে এই বাস্তবায়নটি যে নিয়মটি রয়েছে দুর্নীতি প্রতিরোধে সরকারি কর্মকর্তাদের সম্পত্তি হিসাব দেবার যে নিয়মটি ১৯৭৯ সাল থেকে চলে আসছে, সেই নিয়মটি এতদিন পরে এসে শুধুমাত্র এই নিয়মটি বাস্তবায়ন করলেই কি সরকারি কর্মকর্তাদের দুর্নীতি রোধ করা সম্ভব হবে কিনা, এই প্রশ্নগুলো আমার মাথায় এসেছে। দর্শক যারা আমাকে শুনছেন তারাও আমার এই প্রশ্নগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের মাথায় কি কি প্রশ্ন আসছে, আপনাদের ভাবনাগুলো কি কি আসছে এই মুহূর্তে এই খবরটি জানবার পরে, আপনারা নিশ্চয়ই সেটি আমাদেরকে লিখে পাঠান। মতামতগুলো আপনাদেরকে জানতে চাই, আপনাদের মতামতগুলো একই সঙ্গে জানাতেও চাই। আপনারা মন্তব্য করতে থাকুন, লিখতে থাকুন আপনার ভাবনার কথাগুলো। ততক্ষণ পর্যন্ত আমি সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নিউজ হান্ট লাইভ থেকে। আপনাদের সাথে আছি মৌসুমী সুলতানা। দর্শক, যে সরকারি কর্মকর্তা কিংবা কর্মচারীদের এই দুর্নীতির বিষয়টি কিন্তু এটি নতুন কোনো বিষয় নয়। আপনারা জানেন যে দুর্নীতি প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বর্তমান সরকার রয়েছে, সে বর্তমান সরকার কিন্তু জিরো টলারেন্স ঘোষণা করেছে, এবং একই সঙ্গে দুর্নীতি প্রতিরোধের নানা রকম উদ্যোগ কিন্তু সরকার তরফ থেকে নেওয়া হচ্ছে দফায় দফায়। এমনকি আমরা কিন্তু এটিও জানি যে দুর্নীতি প্রতিরোধে সরকার কিন্তু তাদের দলীয় যারা যে রাঘববোয়াল আছেন তাদেরকে কিন্তু ছাড় দেওয়া হয়নি। অনেকেই আমরা জানি এখনও তারা বিচারের সম্মুখীন রয়েছেন, এবং অনেককেই কিন্তু আমরা দেখেছি তারা এখনও কারাবাস করছেন, এমন খবরও রয়েছে। আমি এটিও বলবো, আমি কিন্তু তার আগে বলে নিচ্ছি দর্শক যারা আমাকে দেখছেন তারা সবাই এই লাইভটি আমার শেয়ার করে দিবেন। তাহলে যেটি হবে, যারা আমাকে দেখছেন এবং আপনার মাধ্যমে আপনার বন্ধুরা যারা আমার এই লাইভটি দেখবেন, তাদের মতামতগুলো আমি আরও বেশি বেশি জানতে পারবো, আপনাদের ভাবনাগুলো জানতে পারবো, আপনাদের কমেন্টগুলো কিন্তু আমি আরও বেশি করে পড়তে পারবো। আশা করছি সবাই আমার এই লাইভ ভিডিওটা শেয়ার করে দেবেন। তার আগে যেটি বলছিলাম যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের, শুধু সরকারি না বেসরকারি কর্মকর্তা কর্মচারীদেরও দুর্নীতির খবর রয়েছে, কিন্তু তারপরও এই যে সরকারি কর্মকর্তা, আমি কিন্তু সব সরকারি কর্মকর্তা কর্মচারীর কথা ঢালাওভাবে বলছি না। কিছু সংখ্যক অসাধু দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারী রয়েছেন যারা আঙুল ফুলে কলাগাছ হয়েছেন, এবং তাদের যে অঢেল সম্পত্তি রয়েছে এবং একই সঙ্গে তাদের যে ফ্ল্যাট গাড়ি, তাদের একটি এসব হ্যাবিটে পরিণত হয়েছে। বড় বড় গাড়ি কিনা, অনেক ধরনের ফ্ল্যাট কিনা, এটি কিন্তু তাদের নেশায় পরিণত হয়েছে, এমন খবর আমাদের কাছে রয়েছে। আবার পাশাপাশি এমন খবরও আমরা জানি অনেক সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু অনেক সৎভাবে জীবনযাপন করেন এবং তাদের পরিবার নিয়ে তারা অনেক মানবিক জীবনযাপন করেন। অনেক সরকারি কর্মকর্তা আমি জানি এরকম আছেন, তারা কিন্তু অনেক সৎভাবে চলাচল করেন, সততার সঙ্গে তারা জীবনযাপন করেন। এমন অনেক অসংখ্য সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন। আমি সবাইকে ঢালোভাবে এই জন্য বলছি না, তবে যেসব কিছু সংখ্যক দুর্নীতিবাজ অসাধু সরকারি কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা কি এমন দুর্নীতি করলেন, কিংবা দুর্নীতি পর্যায়টা আসলে কত দূর পর্যন্ত চলে গেছে, যখন এসে সরকারকে এই মুহূর্তে এসে ঠিক এতদিন পরে এসে যে নিয়মটি রয়েছে দুর্নীতিবাজ কর্মকর্তাদের সম্পত্তির হিসাব নেওয়ার যে নিয়মটি রয়েছে, কিংবা সরকারি কর্মকর্তাদের যে সম্পত্তির হিসাব নেওয়ার যে নিয়মটি রয়েছে, সেটি বাস্তবায়ন করবার জন্য সরকার ঠিক এই মুহূর্তে কেন উদ্যোগী হলেন, এটিও আমার একটি প্রশ্ন। যারা আমাকে দেখছেন নিশ্চয়ই আপনাদের মাথায় অনেক প্রশ্ন চলে এসেছে, আমি জানি। আমার অনেক সচেতন পাঠক রয়েছেন, নিউজ হান্টের দর্শক রয়েছেন, অনেক সচেতন পাঠক এবং দর্শক, তারা নিশ্চয়ই আমাকে মন্তব্য করছেন। আপনাদের মন্তব্যগুলো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে নিউজ হান্ট দর্শকদের মন্তব্য এবং মতামতকে খুবই গুরুত্ব দেয়, একই সঙ্গে অনেক তাৎপর্য বহন করে আপনাদের মন্তব্যগুলো। আপনারা নিশ্চয়ই ভেবে চিনতে আপনাদের সুচিন্তিত মতামতগুলো আমাদেরকে জানাবেন, যেহেতু আমরা একটা সেন্সিটিভ ইস্যু নিয়ে কথা বলছি। আশা করছি আপনারা সবাই আপনাদের ভালো ভালো চমৎকার উপলব্ধিগুলো আমাদের সঙ্গে শেয়ার করবেন।
তার আগে দর্শক আমি একটু নিউজটি পড়ে শোনাই। আমি যে কথাগুলো বলছিলাম সেটির গণমাধ্যমে যেটি প্রকাশ করা হয়েছে নিউজটি, সেটি একটু আমি আপনাদেরকে পড়ে শোনাই। আমি একটু কোট করতে চাই বিডি নিউজকে, কারণ এটি যেহেতু সরকারি চাকরিজীবীদের নিয়ে এই প্রসঙ্গটি, এই জন্য আমি বিডি নিউজকে কোট করছি। বিডি নিউজ যেটি বলেছে সেটি বলছে যে সরকারি চাকুরিদের সম্পদের হিসাব দাখিলের তাগিদ দিয়ে চিঠি দেওয়া হয়েছে। এটি বলা হচ্ছে যে সরকারি চাকরিদের নিয়মিত সম্পদের হিসাব দেওয়ার নিয়ম বাস্তবায়নের তাগিদ দিয়ে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়, এবং সরকারি কর্মচারী আচরণ বিধিমালা অনুযায়ী 5 বছর পর পর সরকারি চাকরিজীবীদের সম্পদ বিবরণী দাখিল এবং স্থাবর অস্থাবর সম্পত্তি অর্জন বা বিক্রির অনুমতি নেওয়ার কথা, এবং বিধিমালাটি বাস্তবায়নের তাগিদ দিয়ে সম্প্রতি এই চিঠি দেওয়া হয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব KM আলী আজম তিনি কিন্তু বিডি নিউজ 24.com-কে এই তথ্যটি নিশ্চিত করেছেন। আমি এই জন্যই বিডি নিউজকে কোট করছি, যেহেতু জনপ্রশাসন মন্ত্রণালয়ের যিনি জ্যেষ্ঠ সচিব রয়েছেন KM আলী আজম তিনি কিন্তু বিডি নিউজকে এই তথ্যটি নিশ্চিত করেছেন। আচ্ছা, সম্পদের হিসাব দিতে সময় বেঁধে দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেছেন যে আমরা এই বিষয়ে চিঠি দিয়েছি, সম্পদের হিসাব দেওয়া শুরু হবে, এখনও শুরু হয়নি, এরপর কেউ না দিলে অবশ্যই সময় বেঁধে দেওয়া হবে, আগামী মাসে এই সময়টা আমরা দিয়ে দেবো, এটি তিনি জানিয়েছেন গণমাধ্যমকে। এবং তিনি যেটি বলেছেন দুর্নীতি রোধে এই পদক্ষেপ ভূমিকা রাখবে বলে আশাবাদী তিনি, এবং এটি নিশ্চিত হলে দুর্নীতি কমবে এবং প্রশাসনের দুর্নীতি রোধ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের জন্য সরকারের নানা রকম উদ্যোগ রয়েছে। এই তাগিদের বিষয়টি সেই উদ্যোগেরই একটি অংশ, সেটি তিনি বলেছেন। অর্থাৎ এই যে বাস্তবায়নটি করা হচ্ছে, নিয়ম যেটি রয়েছে সম্পদের হিসাব দেবার, সেটি এখন এই মুহূর্তে বাস্তবায়িত হলে তাহলে তারা যেটি বলছেন, জনপ্রশাসন মন্ত্রণালয় যেটি বলছে, এটি নিশ্চিত হলে দুর্নীতি কমে যাবে এবং একই সঙ্গে প্রশাসনে দুর্নীতি রোধ হবে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। এটি আসলে সরকারি একটি উদ্যোগ, এই কারণটি তারা বলেছেন। এবং সচিবদের কাছে যে পাঠানো চিঠিতে বলা হয়েছে যে সরকারি কর্মচারী বিধিমালা, যেটি আমি একটু আচরণ বিধিমালা যেটি রয়েছে সেটি একটু পড়ে শোনাচ্ছি। 1979 সালে এর বিধি 11, 12 ও 13-তে সরকারি কর্মচারীদের স্থাবর সম্পত্তি অর্জন, বিক্রয় ও সম্পদ বিবরণী দাখিলের বিষয়ে নির্দেশনা থাকার বিষয়টি মনে করিয়ে দেওয়া হয়েছে। তার মানে 1979 সালে যে বিধিটি, আচরণ বিধিমালা যেটি রয়েছে সেটি তাদেরকে মনে করিয়ে দেওয়া হয়েছে, এবং বিধিগুলো পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিপালনের মাধ্যমে জরুরি ভিত্তিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে তা জনপ্রশাসন মন্ত্রণালয়কে জানাতে বলা হয়েছে। এটি একটি বিষয়, জনপ্রশাসন মন্ত্রণালয়কে জরুরি ভিত্তিতে এটি জানাতে বলা হয়েছে, এবং একই সঙ্গে সরকারি কর্মচারীদের জমি, বাড়ি, ফ্ল্যাট বা সম্পত্তি ক্রয় বা অর্জন ও বিক্রির অনুমতির জন্য আবেদনপত্রের নমুনা ফরম এবং বিদ্যমান সম্পদ বিবরণী দাখিলের ছক চিঠির সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয়েছে। এটিও কিন্তু আরেকটি খবর, সেটি হচ্ছে তার মানে হচ্ছে সরকারি কর্মচারীরা যদি জমি, বাড়ি বা ফ্ল্যাট বা সম্পত্তি কিনতে চান অথবা বিক্রি করতে চান, সেক্ষেত্রে তাদের জন্য একটি অনুমতির আবেদনপত্র নমুনা ফরম তাদেরকে দেওয়া হয়েছে, এবং তাদের যে বিদ্যমান সম্পত্তি রয়েছে সেই সম্পদের বিবরণী দাখিলের ছকটিও চিঠির সঙ্গে দিয়ে দেওয়া হয়েছে। এটি ছিল আমার কাছে খবরটি। আমি সরকারি চাকুরিদের সম্পদ হিসাবের যে খবরটা আমার কাছে ছিল সেটি আমি আপনাদেরকে পড়ে শোনালাম। নিশ্চয়ই যারা আমাকে মন্তব্য করছেন, আপনাদের ভাবনাগুলো জানতে চাই, একই সঙ্গে শেয়ার করতে চাই, নিউজ হান্টের যারা দর্শক এবং পাঠক রয়েছেন তাদের সঙ্গে শেয়ার করতে চান। আশা করছি আপনারা সবাই আমার এই লাইভ ভিডিওটি সবাই শেয়ার করে দিয়েছেন অলরেডি, যারা এখনও শেয়ার করেননি তারা নিশ্চয়ই শেয়ার করে দিবেন, তাহলে কিন্তু অনেক দর্শক তাদের মতামতটাও আমরা জানতে পারবো এবং অনেক দর্শক আপনাদের মাধ্যমে কিন্তু অনেক খবর জানতে পারবে। আমার সঙ্গে যুক্ত রয়েছেন এই মুহূর্তে, আমার সঙ্গে রয়েছেন আসাদুল্লাহ রয়েছেন আমার সঙ্গে, তিনি বলছেন, আচ্ছা আমার সঙ্গে যুক্ত রয়েছেন শান্তু রয়েছেন, তিনি বলছেন আপু আপনার নিউজ দেখতে ভালো লাগে। আচ্ছা, SK শাহিন বলছেন আপা দেখছি মোল্লাহাট থেকে। হাসান ভুইয়া বলছেন যদি ঠিক সরকারি চাকরিজীবীদের হিসাব নেয় তাহলে কিছু দুর্নীতি কমবে, আশাবাদী। আচ্ছা, এই যে আমরা একটা ভালো মন্তব্য পেয়েছি হাসান ভুইয়া যেটি বলছেন, যদি সরকারি চাকরিজীবীদের হিসাব নেয় তাহলে হয়তো বা কিছুটা দুর্নীতি কমবে। তবে এখানে একটি প্রশ্ন রয়েছে, সব চাকরিজীবী যারা রয়েছেন সবাই কিন্তু দুর্নীতিবাজ না, যারা দুর্নীতিবাজ কর্মচারী রয়েছেন তাদেরকে কি সত্যি এই হিসাবের কিংবা এই যে সম্পত্তির যে হিসাবটি দেওয়ার কথা বলা হচ্ছে তাদেরকে সবাইকে এই আওতায় আনা যাবে কিনা, কিংবা তারা কতটুকু সহযোগিতা করবে সেটি একটু প্রশ্ন রয়ে গেছে।
আর দুর্নীতি বিষয়ে কমার কথা আপনি যেটি বলেছেন, আপনি আশাবাদী বলেছেন, আমরাও আশাবাদী। নিশ্চয়ই সরকার যে উদ্যোগটি নিয়েছে, এই উদ্যোগের মধ্যে যদি এই উদ্যোগটি কার্যকর করা যায় সঠিক অর্থে, এবং একই সঙ্গে যদি সরকার যারা দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের সম্পদের যদি বিবরণী কিংবা হিসাব নেওয়া যায় সঠিকভাবে, তাহলে অবশ্যই দুর্নীতি কমে আসবে। এটি অবশ্যই সরকার একটি ভালো উদ্যোগ, সেটি আমরা সাধুবাদ জানাচ্ছি, এবং যারা মন্তব্য করছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমি। আচ্ছা, আমার সঙ্গে যুক্ত রয়েছেন রুহুল আমিন রবি, তিনি আমার সঙ্গে যুক্ত রয়েছেন। আমার সঙ্গে যুক্ত রয়েছেন আমার সঙ্গে যুক্ত রয়েছেন আচ্ছা, আমি একটু দেখতে চাই। আচ্ছা, আমার সঙ্গে অনেকেই যুক্ত রয়েছেন, আমি সবার ভাবনাগুলো জানতে চাচ্ছি। আমার সঙ্গে মঞ্জুরুল আলম যুক্ত রয়েছেন, তিনি বলছেন যুগান্তকারী চাওয়া, তিনি এটি বলেছেন। আচ্ছা, আমার সঙ্গে যুক্ত রয়েছেন আমরুল হাসান শিপলু, তিনি বলছেন সরকারের কথা কাজে ফারাক বিস্তর। আচ্ছা, তিনি বলছেন জনগণ এই উদ্যোগকে, সরকারের এই উদ্যোগকে ইতিবাচক হিসাবে নিবে বলে মনে হচ্ছে না। তিনি যেটি বলছেন যে জনগণ এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে নিবে না, সেটি তিনি বলেছেন। শিল্প তিনি মন্তব্য করেছেন আমার সঙ্গে। আচ্ছা, জুবার আহমেদ জিতু রয়েছেন আমার সঙ্গে যুক্ত রয়েছেন মাকসুদ প্রেস, ভালো দিক তিনি বলেছেন। আচ্ছা, বিধান চন্দ্র পোদ্দার বলছেন শাহরিয়ার স্যারের কথা মনে আছে, প্রমোশন হয়নি সৎ বলে। আচ্ছা, অনেক কর্মকর্তা কর্মচারীর কথা আমরা কিন্তু জানি, যারা এখনও অনেক মানবেতর জীবনযাপন করেন, পরিবার নিয়ে অনেক কষ্ট করে তারা জীবনযাপন করে, এরকম অনেক কর্মকর্তা কর্মচারী আছে। আবার কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীও রয়েছে, আমরা সবার কথাই বলছি না। নুরুল আমিন রয়েছেন আমার সঙ্গে, ওয়াচিং ফর সিলেট, তিনি বলছেন আবু জাফর বলছেন আগে মন্ত্রী ও এমপিদের, তারপর কর্মকর্তা, তারপর অন্যান্য, তিনি তার মন্তব্য করেছেন। এটি আমি যেটি বলছি এটি সবারই কিন্তু ব্যক্তিগত মতামত, যারা যারা আমাকে মন্তব্য করছেন সবারই যার যার ব্যক্তিগত মতামত। নিউজ হান্ট কিন্তু কোনোভাবে কারো ব্যক্তিগত মতামতের দায় নেয় না, তবে আমরা অবশ্যই দর্শকদের এবং পাঠকদের মতামতকে সম্মান জানাই, এবং সবারই স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, এই স্বাধীনতাকে আমরা সম্মান জানাই। আশা করছি সবাই যার যার মন্তব্য আমাদেরকে দিবেন। আমার সঙ্গে যুক্ত রয়েছেন কায়ুম খান রয়েছেন, ফেরদৌস শামীম রয়েছেন আমার সঙ্গে, না হবে না, তিনি বলছেন কিছু হলে সুফল আসবে। আচ্ছা, কামরুল খান তিনি যেটি বলছেন। আজিম মিয়া বলছেন আমার সঙ্গে যুক্ত রয়েছেন। আজিজুল হক শেখ রয়েছেন, অনেক দুর্নীতি চলছে দেশে, তিনি বলছেন হ্যাঁ, আমরা কিন্তু অনেক ক্ষেত্রে দেখছি শুধু সরকারি কর্মকর্তা কর্মচারীরাই না, অনেক বেসরকারি কর্মকর্তা কর্মচারীরাও কিন্তু দুর্নীতিবাজ আছেন, এবং একই সঙ্গে সরকার দলীয় যারা রয়েছেন, রাঘব বল রয়েছেন, তাদেরও কিন্তু অনেককেই আইনের আওতায় আনা হয়েছে, যেহেতু বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন, এবং একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার অনেক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অনেক যারা রয়েছেন দলীয় রাঘব বল, তারাও কিন্তু বিচারের সম্মুখীন হয়েছেন, এবং অনেকেই কিন্তু জেলেও রয়েছেন, সেটিও আমরা জানি। এমডি জুয়েল রয়েছেন, আপু এগুলো সঠিক তদন্ত করুন, সঠিক বিচার করুন। আর সেটি অবশ্যই এটি যারা দুর্নীতিবাজ রয়েছেন তাদের বিরুদ্ধে নিশ্চয়ই সঠিক তদন্ত হবে। সুমন আহমেদ বলছেন যে হিসাব নেবে সে ঠিক আছে। আচ্ছা, আমার সঙ্গে যুক্ত রয়েছেন আক্তার হোসেন, তিনি বলছেন একটি জাতিকে রুগ্ন দেখতে যুদ্ধের চেয়ে মাদক যথেষ্ট। তিনি মাদকের কথা বলেছেন, আসলে তাই, মাদক আমাদের দেশে অনেকখানি, আমাদের যুব সমাজকে অনেকখানি গ্রাস করে ফেলেছে। বিশেষ করে যেসব মাদকের কথা আমি এর আগে লাইভে বলেছি, এলএসডি মাদক রয়েছে, একই সঙ্গে আইস চলে এসেছে, আরও অনেক আমি বলবো যে খুব উদ্ভট নামের মাদক চলে এসেছে বাংলাদেশে, যেগুলো ঠিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে টার্গেট করা হচ্ছে, এবং অনেকেই এই মাদকের নেশা অলরেডি। আচ্ছা, আমার কাছে আরেকটি খবর রয়েছে, এটি 2021 সালের 28 জানুয়ারির একটি খবর, যেটি বলা হচ্ছে যে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের আরও অবনতি, একমত নয় দুদক। এটি হচ্ছে 28 জানুয়ারির খবর আমি বলছি কিন্তু দর্শক, সেটি একটু পড়ে শুনে আমি আপনাদেরকে। দুর্নীতির ধারণার সূচকে আগের বছরের তুলনায় আরও 2 ধাপ নিচে নেমে এসেছে বাংলাদেশ, এবং বার্লিন ভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই কর্তৃক পরিচালিত দুর্নীতির ধারণার সূচক 2020-এর বৈশ্বিক প্রকাশ উপলক্ষে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান, এবং যদিও এই ব্যাখ্যার তেমন কোনো সত্যতা নেই বলে দাবি করেছে দুর্নীতি দমন কমিশন। অর্থাৎ টিআইবি যেটি দাবি করেছে দুর্নীতির দিক থেকে বাংলাদেশ আরও অবনতি হয়েছে, সেটি দুদক অস্বীকার করেছেন, এবং দুদক বলেছে যে এটির কোনো সত্যতা নেই। এবং যেটি বলা হচ্ছে যে সিপিআই 2020 অনুযায়ী 180টি দেশের মধ্যে তালিকায় নিচের দিকে থেকে বাংলাদেশ 12তম অবস্থানে
আছে, এটা আমি জানুয়ারির খবর বলছি এবং এটি একটু আমি মনে করে দিচ্ছি দর্শকদেরকে, কারণ হচ্ছে কিছুটা ফ্ল্যাশব্যাকে বাংলাদেশের দুর্নীতির বিষয়ে যে অবস্থানটা সেটা আমি ফ্ল্যাশব্যাকে যে খবরগুলো রয়েছে সেটি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তাহলে আপনাদের বাংলাদেশের যে দুর্নীতির অবস্থাটা সেটি বুঝতে আরও সুবিধা হবে। ক্রমবর্ধমানভাবে যে দুর্নীতি চলে আসছে সেটির অবস্থাটা আপনারা একটু স্পষ্ট ধারণা পাবেন। আচ্ছা, যেটি বলা হচ্ছে যে এর পেছনে করোনা ভাইরাস মহামারীর মধ্যে বাংলাদেশের স্বাস্থ্য খাতে ব্যাপক দুর্নীতির বিষয়টিকে অন্যতম কারণ হিসেবে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এছাড়া ক্ষমতার অপব্যবহার, বিচারহীনতা, মত প্রকাশ ও জবাবদিহিতার অভাবকে অন্যতম কারণ বলে উল্লেখ করেছে টিআইবি। এটি টিআইবি কারণটি বলেছে এবং এই সূচক এবং ব্যাখ্যা সঠিক নয়। দুদক যেটি বলেছে, দুদকের একটু খবরটা আমি পড়ি। দুর্নীতি দমন কমিশনের দাবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের এই সূচক এবং ব্যাখ্যা সঠিক নয়। সংস্থাটির কমিশনার সে সময় তিনি বলেছিলেন, মোজাম্মেল হক খান ছিলেন তখন, তিনি বলেছিলেন যে দুদকের কাজের প্রতি বাংলাদেশের ৬৮% মানুষ তাদের আস্থা প্রকাশ করেছে এবং এছাড়া বাংলাদেশ এতটা দুর্নীতিগ্রস্ত হলে সাম্প্রতিক কালের উন্নয়ন কাজে এতটা সাফল্য পেত না। এটি তারা বলেছেন, এটা দুদকের মন্তব্য আমি পড়ছি এবং তারা বলছে যে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে জরিপ পরিচালনা করলে টিআইয়ের এমন প্রতিবেদন টিকবে না বলে তিনি উল্লেখ করেছেন এবং তারা বলছেন যে প্রত্যাশা বেশি হওয়ার কারণে তাদের প্রতিবেদনে এমন তথ্য উঠে আসছে, কিন্তু বাস্তবে বাংলাদেশ দুর্নীতির ধারণার সূচকে অনেকটাই এগিয়ে এসেছে। এটি দুদকের মন্তব্য আমি বলছি। এ ব্যাপারে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান তিনি বলেছেন যে দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের যদি প্রত্যাশিত অগ্রগতি হতো তাহলে অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও 2 থেকে 3% বেশি হতো। এটি তিনি বলেছেন এবং 2001 থেকে 2005 সাল পর্যন্ত টানা 5 বছর বাংলাদেশ বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে টিআই প্রতিবেদনে তালিকাভুক্ত হয়েছিল। পরে ধীরে ধীরে বাংলাদেশের অবস্থান এগিয়ে আসতে থাকে। তবে টানা 3 বছর বাংলাদেশের স্কোর 100-র মধ্যে 26-এ আটকে আছে। আচ্ছা, এটি আমি বললাম 2001 থেকে 2005 সাল পর্যন্ত টানা 5 বছর বাংলাদেশ বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে টিআই প্রতিবেদনে তালিকাভুক্ত হয়েছিল। এর মধ্যে টিআইবি জরিপে কিন্তু পুলিশের দুর্নীতি রয়েছে, এটি নিশ্চয়ই আপনারা জানেন। অনেক ভিআইপিও রয়েছে, অনেকগুলো বিষয় রয়েছে এবং সূচকে বাংলাদেশের তুলনামূলক অবস্থান যেটি রয়েছে সেটি বলা হচ্ছে যে 100-র মধ্যে 43 স্কোরকে গড়। আচ্ছা, এটা আমি যেহেতু জানুয়ারি এটি আমি আর পড়ছি না, আমি যদি শুধুমাত্র দুর্নীতির অবস্থান নিয়ে যে টিআইয়ের যে রিপোর্টটি ছিল সেটি আমি বললাম। এটি 2021 সালের জানুয়ারি মাসের রিপোর্টটি আমি বললাম, প্রতিবেদন ছিল এটি, এবং একই সঙ্গে দুদক যে ব্যাখ্যাটি দিয়েছে এটি আসলে দুদকের যে মন্তব্যগুলো ছিল সেটি আমি আপনাদেরকে পড়ে শোনালাম। যারা আমাকে মন্তব্য করছেন, যারা ভাবছেন যে আসলে সরকার যে উদ্যোগটি এই মুহূর্তে নিয়েছে সেটি বাস্তবায়ন করতে গেলে আসলে এখন এই মুহূর্তে সরকারের আর কি উদ্যোগ নেওয়া প্রয়োজন, আপনারা কি ভাবছেন? সাধারণ জনগণের মতামতটি আসলে খুবই গুরুত্বপূর্ণ। আপনারা আপনাদের মতামতগুলো আমাকে লিখে জানান। আমি কিন্তু সবার মন্তব্য পড়ার চেষ্টা করব। যারা আমাকে এই মুহূর্তে মন্তব্য করছেন নিশ্চয়ই আপনারা সবাই এই মুহূর্তে লিখে ফেলেছেন মতামতগুলো। আমি কিছুক্ষণ পর আপনাদের মতামতগুলো পড়ব। তার আগে যেটি বলতে চাই যে আসলে দুর্নীতির বিষয়টি যেহেতু বারবার প্রসঙ্গটি আসছে এবং এখন সরকার এই বিষয়টি নিয়ে খুবই গুরুত্ব দিচ্ছে এবং এই নিয়মটি যেটি রয়েছিল, যেটি সরকারি কর্মকর্তাদের সম্পত্তির হিসাব দেবার যে নিয়মটি, সেটি এখন এসে সরকার বাস্তবায়ন করবার কথা চিন্তা করছে কেন? যেটি 1979 সালে এই নিয়মটি বলবৎ ছিল। তাহলে এতদিন কেন এই নিয়মটি বাস্তবায়ন করা যায়নি? এটিও কিন্তু একটু প্রশ্ন চলে এসেছে। নিশ্চয়ই আপনাদের মাথায় প্রশ্নটি এসেছে। আমরা একটু জানতে চাই আপনাদের কাছে যে আপনারা কি ভাবছেন যে কেন এটি আসলে বাস্তবায়ন করা যায়নি, এখনই বা কেন এটি বাস্তবায়ন করবার জন্য এতটা তোড়জোড় শুরু হয়ে গেছে এবং জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সব মন্ত্রণালয়ের সচিবদের কাছে চিঠি দেওয়া হয়েছে। এটি একটু জানতে চাই আসলে এই শুধুমাত্র সম্পত্তির হিসাব নিয়ে দুর্নীতি কতখানি রোধ করা সম্ভব, এটি একটু জানতে চাই আপনাদের কাছে। যারা মন্তব্য করছেন আমি একটু মন্তব্য পড়তে চাই। আমার সঙ্গে যুক্ত রয়েছেন আচ্ছা আমার এমডি রিয়াদ রয়েছেন। আমার একটু পড়তে একটু সমস্যা হচ্ছে, আমি একটু আবার পড়ছি। আচ্ছা আমার সঙ্গে রয়েছেন তাইবা ইসলাম তোহা, তিনি বলছেন স্কুল বেতন কেন নেওয়া হচ্ছে প্রতি মাসে, তিনি তার মন্তব্য করেছেন। রিয়াদ রয়েছেন, তিনি বলছেন সরকারি সব জায়গায় দুর্নীতির সুযোগ থাকে, ভালো সিদ্ধান্ত, এতে সবাই সচেতন হবে, তবে সম্পত্তির তদারকিও জিরো টলারেন্স থাকতে হবে, এ বিষয়ে তিনি বলেছেন। আচ্ছা, আপনি লাইটটা দেন। আচ্ছা, আমার সঙ্গে আরও যুক্ত রয়েছেন এমডি মির রিয়াদ, তিনি বলছেন হ্যাঁ তার মন্তব্য আমি পড়েছেন আসলে সম্পদের তদারকি যে বিষয়টি তিনিও এখানে জিরো টলারেন্সের কথা বলেছেন, একটি ভালো কথা বলেছেন। এমডি জীবন রয়েছেন, তিনি বলছেন কম্বলের লোম পরিষ্কার করলে কম্বল খুঁজে পাওয়া যাবে না, তিনি তার মন্তব্য করেছেন। তিনি বলছেন যে প্রতিটা সেক্টরে দুর্নীতি মহামারী আকার ধারণ করেছে, জনগণের সরকার যে তিনি তার মন্তব্য করেছেন। আসলে অনেকেই নিজস্ব মন্তব্য করছেন, আমরা সবারই মন্তব্যগুলো পড়ে শোনানোর চেষ্টা করব। ধন্যবাদ জানাচ্ছি জীবন আপনাকে মন্তব্য করবার জন্য। এমডি মোর্শেদ রয়েছেন আমার সঙ্গে, এনায়েত
উল্লাহ কিরণ তিনি বলছেন শুধু আইওয়াশ করলে হবে না। এটিও একটি বিষয়, আসলে আমরা এটি বলতে চাচ্ছি যে এটি আসলে কার্যকর করতে গেলে আসলে সরকারকে কি করতে হবে এবং যারা দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা আসলে কতটুকু সহযোগিতা করবে সরকারকে, সেই প্রশ্নটিও কিন্তু চলে এসেছে। নিশ্চয়ই আপনারা এই বিষয়ে মতামত দিবেন আপনাদের। সুমন আহমেদ বলছেন আপু তুমি এখন কোথায়? আমি এই মুহূর্তে ঢাকায় রয়েছি, আমি এখন লাইভ করছি ঢাকা থেকে। আমার সঙ্গে যুক্ত রয়েছেন সুরঞ্জিত রয় রয়েছেন, আমার সঙ্গে যুক্ত রয়েছেন বিপ্লব সরকার, তিনি বলছেন আপনার খবরগুলো শুনতে ভালো লাগে আপু, অসংখ্য ধন্যবাদ। এমডি হাসিম রয়েছেন আমার সঙ্গে, তিনি বলছেন আজকে আপনি কোথায় থেকে লাইভে? আমি আছে ঢাকা থেকে লাইভে রয়েছি ভাইয়া, এই মুহূর্তে আমি ঢাকায় অবস্থান করছি। এমডি নোমান ঢালি রয়েছেন। আচ্ছা আমার সঙ্গে যুক্ত রয়েছেন রাশেদ, তিনি বলছেন আপু আপনার মাস্ক কোথায়? মাস্কের প্রশ্নটা আপনার নিশ্চয়ই করবেন আমি জানি, কারণ অনেক সচেতন পাঠক আমার রয়েছেন, দর্শক রয়েছেন, তারা অনেকে আমাকে ভালোবাসেন, তারা নিশ্চয়ই আমাকে সতর্ক করবেন, কারণ আমার আশেপাশে কিন্তু কেউ নেই। আপনারা দেখতে পাচ্ছেন আমার 3 ফুট দূরত্বের মধ্যে আপাতত কেউ নেই, এই জন্য মাস্কটি খুলে ফেলেছি। প্রচণ্ড গরম, আসলে গরমে এই মাস্ক পরে থাকাটা একটু কষ্টকর। যদি আশেপাশে লোকজন থাকতো নিশ্চয়ই আমি মাস্ক পরে আপনাদের সাথে কথা বলতাম, যত গরমই হোক, যেহেতু সেফটি সবার আগে এবং সচেতনতা সবার আগে, এবং করোনা থেকে বাঁচতে হলে আমাদেরকে মাস্ক পরতে হবে, অবশ্যই সচেতন হতে হবে, এর কোনো বিকল্প নেই। রুহুল আমিন রয়েছেন, তিনি বলছেন সরকারি পিয়ন যে অফিস চা টানে টেবিল মোছে সেই পিয়নও লক্ষ লক্ষ টাকার মালিক হয় কি করে? হ্যাঁ, এই প্রশ্নটি আমাদের রয়েছে যে অনেক সরকারি কর্মচারী রয়েছেন যাদের গাড়ি রয়েছে, বাড়ি রয়েছে, বিশাল বিশাল ফ্ল্যাট রয়েছে। আমি আপনি রিক্সায় চলাফেরা করি, সিএনজিতে চলাফেরা করি, রাস্তায় জ্যামের মধ্যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকি, একই সঙ্গে সিএনজি পাই না, রিক্সায় বৃষ্টিতে দাঁড়িয়ে থাকি। কিন্তু যারা সরকারি এমনও কর্মচারী রয়েছেন পিয়ন কিংবা তার চেয়ে তো নিম্ন স্তরের 3য় শ্রেণী 4র্থ শ্রেণী যারা রয়েছেন তাদেরও কিন্তু গাড়ি রয়েছে, বাড়ি রয়েছে। ক্যান ইউ ইমাজিন? এটি কিন্তু আছে, এই খবর রয়েছে আমাদের কাছে। আপনি একদম ভালো কথা বলেছেন। তারা আসলে কীভাবে এত কোটি কোটি টাকার মালিক হন, এই প্রশ্নটিও চলে এসেছে। যদি এই সরকার যে নিয়মটি বাস্তবায়নের উদ্যোগটি নিয়েছে সেটি আসলে কার্যকর হলে অনেকখানি বেরিয়ে আসবে যারা দুর্নীতিবাজ কর্মকর্তা এবং কর্মচারী রয়েছেন তাদের সবার তথ্যই বেরিয়ে আসবে। এনায়েতুল্লাহ কিরণ বলছেন শুধু সম্পদের হিসাব নিলে কী হবে, এদেরকে আইনের আওতায় আনতে হবে এবং সেই সম্পদ গরিবের মাঝে বিতরণ করে দিতে হবে। এই করোনার মুহূর্তে গরিব মানুষ না খেয়ে আছে। খুব ভালো মন্তব্য করেছেন এনায়েত। তিনি যেটি বলেছেন শুধুমাত্র আমরা যেটি প্রশ্ন করেছিলাম শুধুমাত্র সম্পদের হিসাব নিলে কি দুর্নীতি রোধ করা সম্ভব হবে কিনা, সেখানে একটি মন্তব্য চলে এসেছে। তিনি বলছেন শুধু সম্পত্তির হিসাব নিলেই হবে না, তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং তাদের যে দুর্নীতির অবৈধ পথে যে অর্জিত সম্পদ এবং অর্থ রয়েছে সেগুলো গরিব মানুষদের মধ্যে বিতরণ করে দিতে হবে, কারণ করোনায় অনেক গরিব মানুষ কষ্ট পাচ্ছে। একদমই তাই নয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি চমৎকার মন্তব্য করবার জন্য। ফারুক ইসলাম রয়েছেন, তিনি বলছেন দুর্নীতিবাজ যে হোক না কেন আওয়ামী লীগ সরকার তার বিচার করবে। একদমই তাই ফারুক ইসলাম, আমরা সেটি প্রথমে বলছিলাম। সরকার কিন্তু বর্তমান যে আওয়ামী লীগ সরকার রয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করেছেন এবং তিনি তার দলের কাউকে কিন্তু ছাড় দেন না যদি সে দুর্নীতিগ্রস্ত হয়। সবাইকে কিন্তু আইনের আওতায় আসতে হয় এবং আপনি যেটি বলেছেন কাউকে ছাড় দেওয়া হবে না, সবাইকে বিচারের আওতায় নিশ্চয়ই আনা হবে, সে প্রত্যাশা আমাদের রয়েছে। আমরা সেটি দেখতে চাই, এই সময়ের জন্য আমরা অপেক্ষা করছি। যদি এই উদ্যোগটি কার্যকর হয়, বাস্তবায়ন করা হয়, সেক্ষেত্রে যারা দুর্নীতিগ্রস্ত রয়েছেন এবং যারা এই তালিকায় থাকবেন, যারা অবৈধ যাদের সম্পদ বের হবে এই প্রক্রিয়ার মাধ্যমে, তারা নিশ্চয়ই বিচারের আওতায় কিংবা তদন্তের আওতায় আনা হবে এবং সেটি সরকার করবে, এই প্রত্যাশা আমাদের এবং আমরা সেই সময়ের জন্য অপেক্ষা করছি। এমনি মিজান রয়েছেন গাজীপুর থেকে দেখছেন। মাসুদ রানা বলছেন আপু আপনি কেমন আছেন, আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল। আচ্ছা, আবদুল্লাহ আলাল রাফি তিনি বলছেন আপু সরকার কি সত্যি দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার? আমরা কিন্তু সরকার অনেক পদক্ষেপ দেখেছি এবং এখন যে পদক্ষেপটি নেওয়া হচ্ছে সেটি কিন্তু দুর্নীতির বিরুদ্ধে এবং দুর্নীতি রোধ করবার জন্যই এই কিন্তু উদ্যোগটি নেওয়া হয়েছে। সরকার কিন্তু তাদের উদ্যোগ নিচ্ছে, তাদের যে প্রক্রিয়াগুলো রয়েছে সেই প্রক্রিয়ার ভিতর দিয়ে তারা কিন্তু নানা রকম উদ্যোগ নিচ্ছে, কিন্তু সেটি কার্যকর করা এবং তার পরবর্তী অবস্থায় যাদেরকে এই তালিকায় আনা হবে এবং যারা এই দুর্নীতির তালিকায় আসবেন, দুর্নীতিগ্রস্ত তালিকা আসবেন, তাদের নিশ্চয়ই বিচারে আওতায় আনা হবে, সে বিশ্বাস আমাদের রয়েছে। আসলে সেটি দেখবার সময়ের অপেক্ষা করতে হবে। আসলে বিধান চন্দ্রপোদ্দার বলছেন মন্ত্রী এমপিদের ও সম্পদের হিসাব নেওয়া উচিত, ওখানে দুর্নীতি যুক্ত আছে। আমরা সব শ্রেণীর কথাই বলছি, আসলে শুধু সরকারি কর্মকর্তা কর্মচারী না, সব সেক্টরে রয়েছে এই দুর্নীতি। সবার কথা আমরা ঢালাওভাবে বলতে পারি না, কারণ এখানে অনেক মানুষ রয়েছেন, অনেক সরকারি কর্মকর্তা এবং একসঙ্গে অনেক মন্ত্রী এমপিও রয়েছেন যারা কিন্তু সৎভাবে জীবনযাপন করেন, সে খবর আমাদের কাছে রয়েছে। দর্শক, আমরা এই খবরের পাশাপাশি আজকে যে সারাদিনে গুরুত্বপূর্ণ খবরগুলো রয়েছে সেগুলো আমরা পরবর্তীতে জানিয়ে দেবো। আশা করছি আপনারা কেউ কোথাও যাবেন না, আমার সাথেই থাকবেন আপনারা যুক্ত। আরও দিনের গুরুত্বপূর্ণ কিছু খবর কিন্তু আমার হাতে রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ, জনগুরুত্বপূর্ণ সেগুলো আমি ঠিক এই লাইভের শেষে আমি আপনাদেরকে জানিয়ে দেবো এবং একই সঙ্গে আপনারা সবাই আমার এই লাইভটি শেয়ার করে দেবেন, এটি
অনুরোধ করছি আপনাদেরকে, কারণ এই লাইভটি শেয়ার করলে, লাইক দিলে আসলে অনেক যারা পাঠক এবং যারা আছেন তারা নিশ্চয়ই এই খবর থেকে বঞ্চিত হবেন না, তাদের মতামত দেওয়া থেকে বঞ্চিত হবেন না। আমরা কিন্তু তাদের সবার মতামত এবং মন্তব্যগুলো জানতে চাই আপনাদের মাধ্যমে। নিশ্চয়ই সেই সহযোগিতা আমি আমার নিউজ হান্টে যারা দর্শক এবং পাঠক রয়েছেন, চমৎকার সব আমার দর্শক পাঠকরা, তারা নিশ্চয়ই আমাকে এই সহযোগিতা করবেন সবাই, সে বিশ্বাস আমার রয়েছে। জোনায়েত ইসলাম মানিক বলছেন, আপু আপনি কেমন আছেন? ভালো আছি। এমডি শিপন বলছেন, কেমন আছো আপু, অনেকদিন পরে আসলা। আচ্ছা, 5 তারিখের পর কি আবার লকডাউন দিবি কিনা আপনি জানতে চাচ্ছেন। আসলে 5 তারিখের পর লকডাউন আবারও বলবৎ হবে কিনা এই বিষয়টি আসলে নির্ভর করছে করোনার সংক্রমণের উপরে। যে হারে করোনার সংক্রমণ বাড়ছে সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে 5 তারিখের পর আবারও লকডাউনটি শিথিল করা হবে এটি এখনই বলা যাচ্ছে না। পুরোপুরি পরিস্থিতির উপর ডিপেন্ড করে সরকার সিদ্ধান্ত নেবে। নুরুল আমিন রয়েছেন, কুমিল্লা বিভাগ নিয়ে একটা লাইভ দেখতে চাই আপু, নিশ্চয়ই আমরা সেটি করব। বাবুল ব্যাপারী রয়েছেন, আচ্ছা তিনি তার মন্তব্য করেছেন। মিজানুর রহমান বলছেন, আপনার মাস্ক কোথায়? যে বলেছি ভাইয়া আমার আশেপাশে কেউ নেই, এই জন্য মাস্কটা খুলে ফেলেছি। এমডি আরিফ রয়েছেন, তিনি তার মন্তব্য করছেন, সবাই তার ব্যক্তিগত মন্তব্য করছেন। জিন্না হক, জিন্না বলছেন আপনার বক্তব্য অনেক সুন্দর, অসংখ্য ধন্যবাদ। মিলন সরকার বলছেন, একজন দপ্তরি কাম প্রহরী 24 ঘন্টা ডিউটি নাকি 8 ঘন্টা ডিউটি, এটা আমার প্রশ্ন আপনার কাছে আপু। আচ্ছা, এটি আপনি সরকারি চাকরিজীবীদের কথা বলছেন নাকি বেসরকারি চাকরি, এটা একটু লিখে জানান, তাহলে সেটা আমার বলতে সুবিধা হবে। কারণ সরকারি কর্মঘণ্টা কিন্তু 8 ঘন্টায় রয়েছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় বেসরকারি অনেক প্রতিষ্ঠান রয়েছে, সেগুলো আসলে কর্মঘণ্টাটা ঠিক ওইভাবে করা হয় না। যদিও আমরা শ্রমিক দিবস, মে দিবস পালন করি, তারপরে কিন্তু অনেক এই ধরনের প্রতিষ্ঠান রয়েছে যারা তাদের কর্মচারীদেরকে অনেক বাড়তি সময় খাটান এবং অনেক সময় তাদেরকে বাড়তি কাজ করে নেওয়া হয়, বাড়তি ঘন্টা কাজ করা হয়, অনেকে বিনা বেতনে করেন কিংবা তাদেরকে বাড়তি ওভারটাইম দেওয়া হয় না, সেটিও আমরা জানি। আসলে মে দিবস আমরা পালন করি, কিন্তু শ্রমিকদের যে ন্যায্য অধিকার, ন্যায্য পাওনা, সেটি কিন্তু আমরা এখনও নিশ্চিত করতে পারিনি এই বিষয়টি এখনও। আচ্ছা, কবির বকুল রয়েছেন আমার সঙ্গে, আসাদুজ্জামান নূর রয়েছেন, তিনি বলছেন বিচার চাই। আর এমডি রাজ্জাক রয়েছেন, তিনি বলছেন ঘুষ নিয়ে আচ্ছা, তিনি বলছেন চাকরি দেওয়া বন্ধ করুন, তাহলে দুর্নীতি ছাড়বে। তিনি তার মন্তব্য করেছেন। নাইম চন্দ্র শীল সুমন বলছেন, তিনি বলছেন মজা করা ছাড়া না, এটি আসলে একটি উদ্যোগ সরকারের, সেটি আমরা মজা বলতে পারি না, কারণ সরকারের উদ্যোগকে আমাদের দেখতে হবে, অপেক্ষা করতে হবে। সরকার শুধুমাত্র এই সম্পদের হিসাব নিয়েই থেমে যাবে কিনা, তার পরবর্তীতে আসলে কী পদক্ষেপ না হয় সেটি দেখবার বিষয়। ওমর ফারুক রয়েছেন আমার সঙ্গে, তিনি বলছেন 14 দিন পর কি আবারও লকডাউন হবে কিনা। সেটি একটু আগে বললাম ভাইয়া, লকডাউনটা আসলে নির্ভর করছে করোনা সংক্রমণের উপর। করোনা সংক্রমণ যদি কোনোভাবে নিয়ন্ত্রণে না আনা যায়, সেক্ষেত্রে কিন্তু লকডাউন কোনোভাবে এই মুহূর্তে শিথিল হচ্ছে না, এটি আমরা ধারণা থেকে বলতে পারি। তবে নিশ্চয়ই সেটি 14 দিন পর আপনাদেরকে আবার আমরা জানিয়ে দিতে পারবো। এমডি সাইফুল ইসলাম রয়েছেন আমার সঙ্গে রয়েছেন শাহজাহান মিয়া, তিনি বলছেন এদের বিচার হওয়া দরকার। সুমন শীল রয়েছেন, যারা দীর্ঘ 12 বছর অনেক টাকার মালিক হলো, সবাইকে ধরা হোক। তিনি সেটি আসলে সরকার উদ্যোগ নিয়েছে, সবারই হিসাব নেওয়া হবে সম্পদের। সানোয়ার রহমান, তিনি বলছেন আপনি কি জানেন এখনও বাটপার আছে? আচ্ছা, হ্যাঁ, অনেক জায়গায় সেটি আছে। আজিম বিশ্বাস বলছেন এটা কোথায় আপু? আমি ঢাকায় রয়েছি এই মুহূর্তে। কামাল হোসেন সাব্বির বলছেন কুমিল্লা নাকি বিভাগ ঘোষণা করা হচ্ছে, জানতে চাই। না, এরকম খবর এখন পর্যন্ত আমরা পাইনি। হেলাল সরকার বলছেন মালয়েশিয়া থেকে দেখছি, ভালো হবে। আচ্ছা, ভালো হবে তিনি বলছেন। আচ্ছা, আমার সঙ্গে রয়েছেন সালমান শাহ, তিনি বলছেন ভালো টপিক। আমার সঙ্গে রয়েছেন এমডি শাহজাহান হাওলাদার, তিনি সৌদি আরব থেকে দেখছেন, আপু কেমন আছেন? ভালো আছে। শহীদুল ইসলাম বলছেন হিসাব নেওয়া উচিত। জয়নুল ইসলাম বলছেন আপু আপনি মাস্ক পরে নিন। হ্যাঁ, মাস্ক নিশ্চয়ই পরবো ভাই, আমার আশেপাশে কেউ লোকজন আসলে আমি নিশ্চয়ই মাস্ক পরবো। ফেরদৌসি সোমা রয়েছেন, তিনি বলছেন আপু সর্ষের মধ্যে ভূত থাকলে ভূত তাড়াবে কীভাবে, আর তিনি তার মন্তব্য করেছেন। কামাল হোসেন সাব্বির রয়েছেন আমার সঙ্গে, আসাদুজ্জামান আসাদ রয়েছেন, মাস্ক পরে বলেছেন, বলেছি ভাইয়া মাস্ক আমি খুলে রেখেছি, আমার আশেপাশে কেউ নেই, আসলে নিশ্চয়ই পড়বো। চৌধুরী রমি রয়েছেন, শুধু সরকারি চাকরি না, দেশের প্রত্যেক নাগরিকদের সম্পদের হিসাবের আওতায় আনতে হবে, তিনি তার মন্তব্য করেছেন। অলিউর রহমান বলছেন কোন এলাকা থেকে পরিবেশন করছেন, আজকে মাস্ক নেই কেন? আমি ঢাকায় রয়েছি এই মুহূর্তে, যেহেতু আমার আশেপাশে লোকজনের তেমন কোনো সমাবেশ নেই, সমাগম নেই, এই কারণে আসলে মাস্কটা খুলে ফেলেছি, অনেক গরম। আচ্ছা, সৈয়দ খোকন রয়েছেন, এটা 100% কার্যকর হবে বলে মনে হয় না, তিনি তার মন্তব্য করেছেন। জাহেদ, কার্যকর হোক সেটি আমাদের প্রত্যাশা রয়েছে। জাহেদ সুমন বলছেন আপু আপনি কোন জায়গায় লাইভ করছেন, আপনার খবর আমি নিয়মিত দেখি, অসংখ্য ধন্যবাদ জাহেদ সুমন। আমার সঙ্গে রয়েছেন গৌতম কুমার ঘোষ রয়েছেন আমার সঙ্গে, ওয়াহিদুজ্জামান নান্না রয়েছেন, মাস্ক পড়তে বলেছেন। ইয়াহিয়া রয়েছেন, কক্সবাজার থেকে দেখছেন। PM রাসেল রয়েছেন, 50% কমে যাবে তিনি বলছেন। অনেকে কিন্তু বলছেন এই সরকারি উদ্যোগটা নিলে দুর্নীতি অনেকাংশে কমে যাবে, অনেকে কিন্তু বলছেন যে অর্ধেক অর্থাৎ 50% কমে যাবে, অনেকে মন্তব্য করেছেন। এমডি আরিফ বলছেন শতকরা 90 জন দুর্নীতিবাজ, তিনি তার মন্তব্য করেছেন। এমডি সুরজ রয়েছেন আমার সঙ্গে। আচ্ছা, PM রাসেল রয়েছে, 70% কমে যাবে, অনেকে কিন্তু মন্তব্য করছেন আমাকে। আপনার মন্তব্য করতে থাকুন, আপনার সবার মন্তব্য আমি জানতে চাই এবং জানাতেও চাই। লোকমান হোসেন বলছেন বিবরণ যে সঠিক হবে তা খতিয়ে দেখতে কোটি কোটি টাকা লুটপাট হবে, তিনি তার মন্তব্য করেছেন। এমডি হাসান বলছেন আপু আমি নিয়মিত দেখি আপনার লাইভ, ফ্রান্স থেকে কেমন আছেন, আমাদের দেশে কি ভ্যাকসিন
নিশ্চয়তা করা হয়েছে। হ্যাঁ, ভ্যাকসিনের নিশ্চয়তা কিন্তু অনেক অংশে করা হয়েছে, অনেক ভ্যাকসিন এসেছে আমাদের দেশে এবং অলরেডি টিকাদান কর্মসূচি আবারও শুরু হয়েছে, অনেকেই কিন্তু টিকা নিচ্ছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ফ্রান্স থেকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। হাশিম এমডি শাহাদাত বলছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আব্দুল আলিম রয়েছেন, আপনি কি একা? আচ্ছা, না, আমার অনেক বড় টিম রয়েছে, আমাদের সবাই মিলে আমরা কাজ করি। আবু তালেব রয়েছেন, তিনি বলছেন এতে কোনো লাভ হবে না, বরং আইন শাসনের সঠিক মূল্যায়ন করতে হবে। অনেকে তো দুর্নীতি করলো, সঠিক বিচার কয়টি হলো? আচ্ছা, আইনের শাসনের যেটি কথা আপনি বলেছেন আবু তালেব, এটি একটি ভালো কথা বলেছেন। আইনের শাসন নিশ্চিত করতে হবে, সঠিক মূল্যায়ন করতে হবে, তাহলে কিন্তু অনেকাংশে দুর্নীতি কমে যাবে। এটি একটি ভালো মন্তব্য করেছেন আপনি। অ্যাডভোকেট সোহেল, তিনি বলছেন দুর্নীতিবাজদের জন্য দেশের মানুষের অধিকার নষ্ট হয়। এটি একদমই তাই। বাবলু মণ্ডল বলছেন হ্যাঁ আপু, আপনাকে দেখছি, আপনার এই খবরের সাথে আমিও বলতে চাই, প্রত্যেক বছর সরকারি কর্মচারীদের হিসাব নেওয়া দরকার এবং অপরাধে যুক্ত থাকলে কঠিন শাস্তি দিতে হবে, তাহলে অপরাধ করবে না, এটা আমার কাছে মনে হয়। ধন্যবাদ আপু। আচ্ছা, হ্যাঁ, একদমই তাই। প্রতি বছর যদি এই নিয়মটি যেটি রয়েছে সম্পদের হিসাব দেবার যে 79 সাল থেকে যে নিয়মটি চালু করা হয়েছে, সেটি যদি কার্যকর করা হয় তাহলে নিশ্চয়ই অনেকটাই কমে যাবে, এটি আপনার সাথে আমরাও আশা করছি। নুরুল আমিন বলছেন আজ বাংলাদেশে করোনা আক্রান্ত সর্বোচ্চ মৃত্যুর, হ্যাঁ, সেটি সর্বোচ্চ আজকে শনাক্ত হয়েছে। 15,000-এর বেশি মানুষ শনাক্ত হয়েছে। সাবধানে থাকবেন, স্টে সেফ। আপনারাও সাবধানে থাকবেন সবাই। এমডি আলামিন রয়েছেন, আচ্ছা, রাশেদ রয়েছেন, সুন্দর সিদ্ধান্ত তিনি বলছেন। ফেসবুক পোস্ট তিনি বলছেন বর্তমান সরকারের লাইসেন্সধারী এমপির মন্ত্রীদের দুর্নীতিগুলো একটু তুলে ধরবেন কি? হ্যাঁ, যারা দুর্নীতিবাজ তাদের কথা কিন্তু আমরা তুলে ধরছি, এর আগেও কিন্তু অনেকের কথা আমরা তুলে ধরেছি এবং এর মধ্যে অনেকেই আছেন, অনেক এমপি মন্ত্রী রয়েছেন, তারা কিন্তু অনেক সৎভাবে জীবনযাপন করেন, সেটিও আমরা জানি। এমডি আরিফ রয়েছেন, ধন্যবাদ আপু বলছেন। পলাশ হোসেন রয়েছেন, প্রিন্স মাহফুজ রয়েছেন, তাদের হিসাব নিতে হবে বলছেন। মুস্তাফিজুর রহমান, তিনি বলছেন মৌসুমী আপুর কথা বলার দৃষ্টিভঙ্গি ও বাচনভঙ্গি আমার খুব ভালো লাগে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ মুস্তাফিজুর মন্তব্য করবার জন্য। আমার সঙ্গে রয়েছেন সেন্টু শিকদার, তিনি বলছেন মৌসুমী তুমি খবরগুলো প্রচার করো, শুনতে এবং দেখতে অনেক ভালো লাগে, কিন্তু কথাগুলো সত্য, কিন্তু কোনো লাভ নাই, কারণ সরকারি যারা চাকরি নেয় তারা ভালো হবে কীভাবে? চাকরিতে ঘুষ দিয়ে ঢোকে, তারা শুরু করে দুর্নীতি দিয়ে, তাদের কাছ থেকে ভালো কিছু আশা কীভাবে? আচ্ছা, যোগ্যতা, আচ্ছা, তিনি যেটি বলছেন যে আসলে ঘুষ দিয়ে যারা চাকরিতে ঢোকেন তারা আসলে পরবর্তীতে দুর্নীতি করা শুরু করেন, যদি যোগ্যতা দেখে চাকরি দেওয়া হতো সেক্ষেত্রে ভালো কিছু আশা করা যেত। তিনি সেটি মন্তব্য করেছেন। সেন্টু, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মন্তব্য করবার জন্য। এমডি আলামিন হাসান রয়েছেন, তিনি বলছেন লালমনিরহাট টিপার বাজার থেকে তিনি দেখছেন, দেখার দরকার আছে, ভালো করে দেখার দরকার, আমি সাভার থেকে দেখছি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমার সঙ্গে রয়েছেন আবদুল্লাহ আলাল রাফি, তিনি বলছেন আপু আপনি নিরাপদে লাইভ করেন। অবশ্যই রাফি, অসংখ্য ধন্যবাদ মন্তব্য করবার জন্য। এমডি আলামিন রয়েছেন আমার সঙ্গে শাহাদাত রয়েছেন, হাসান আলী রয়েছেন, প্রশিক্ষিত বিশ্বনাথ রয়েছেন আমার সঙ্গে। এমডি ফেরদৌস মিলন রয়েছেন, তিনি 100তে 100 বলেছেন। রফিক ভুইয়া রয়েছেন আমার সঙ্গে। অদূত ইসলাম রয়েছেন, তিনি বলছেন ঈদ মোবারক আপু, কেমন আছেন? ভালো আছে, আপনারা নিশ্চয়ই ভালো আছেন, সবাই নিশ্চয়ই ভালোভাবে ঈদ কাটিয়েছেন। অ্যাডভোকেট সোহেল, তিনি বলছেন দুর্নীতি সব অপরাধের মূল উৎস, একদমই তাই। কবির বকুল রয়েছেন, আপনি অনেক ভালো মানুষ, তিনি বলছেন। আচ্ছা, সোহেল মিয়া, তিনি বলছেন হিসাব নিলে ভালো হয়। আচ্ছা, হিমেল রয়েছেন, মাস্ক কোথায় আপু? আপনারা যদি নিয়ম নীতি না মানে সাধারণ মানুষের কী দোষ দেবেন? আচ্ছা, আমি মাস্কের কথা কিন্তু বারবার বলেছি ভাইয়া, আমি কিন্তু নিজে মাস্ক পরি এবং আমি যখন বাইরে যাই, যখন কারো মুখে মাস্ক থাকে না, নিউজ হান্ট তাদেরকে মাস্ক বিতরণ করে। আমাদের ফ্রি মাস্ক বিতরণ কর্মসূচি রয়েছে, আমরা যেখানে যাই আমরা সবার কাছে মাস্ক বিতরণ করি ফ্রি। সো আমি কিন্তু মাস্ক পরি এবং অন্যদেরকেও মাস্ক পরতে অনুপ্রাণিত করি। আসলে আমরা তো বাধ্য করতে পারি না, আমরা সচেতন করবার চেষ্টা করি, একই সঙ্গে তাদেরকে আমরা মাস্ক গিফট করি। আর একই সঙ্গে যেহেতু আমার আশেপাশে কেউ নেই, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমার চারপাশে কিন্তু কেউ নেই, আমি দেখতে পাচ্ছি আমার চারপাশে কেউ নেই, সো আমি মাস্কটা খুলে ফেলেছি। নিশ্চয়ই আশেপাশে লোকজন জড়ো হলে আমি আবার মাস্কটা পরে নেব। হিমিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মন্তব্য করবার জন্য। আমার সঙ্গে যুক্ত রয়েছেন আবুল বাসার, তিনি বলছেন পিওন হতে আমলা, মেম্বার হতে এমপি, এদের রুখবে কে? একদমই তাই, একদম যারা আপ টু বটম যেটি আপনি বলছেন, পিওন থেকে আমলা সব কিছু মিলেই কিন্তু দুর্নীতিগ্রস্ত। আসলে সবার কথা আমরা ঢালাওভাবে বলতে পারি না, কিছু কিছু রয়েছেন এই অবস্থায়। রাজদাস আপন রয়েছেন, এমডি আলামিন রয়েছেন। আচ্ছা, আমি আবারও মন্তব্যে ফিরবো, তার আগে সারাদিনের আমি যে খবরটি নিয়ে আপনাদের সঙ্গে হাজির ছিলাম, আপনারা সে বিষয়ে মন্তব্য করতে থাকুন। এই ফাঁকে আমি সারাদিনের যে গুরুত্বপূর্ণ খবরগুলো রয়েছে সেগুলো একটু আপনাদেরকে দিয়ে দিতে চাই। সেটি হচ্ছে লকডাউন অমান্য করায় চতুর্থ দিনও 5 শতাধিককে গ্রেপ্তার করা হয়েছে। এটি আজকের খবর যেটি বলছি, আরও 5 শতাধিককে গ্রেপ্তার করা হয়েছে যারা লকডাউন অমান্য করেছিলেন। এবং ঈদ আনন্দে 11 দিনে এই সড়ক দুর্ঘটনায় 2 শতাধিক নিহত হয়েছে। এটি একটি মর্মান্তিক ঘটনা। ঈদ আনন্দে বাড়ি আসা যাওয়ার পথে এই দুর্ঘটনাগুলো ঘটেছে এবং প্রায় 2 শতাধিক মানুষ মারা গেছে। আমি তাদের জন্য শোক জানাচ্ছি, নিউজ হান্টের পক্ষ থেকে তাদের
শোক জানাচ্ছি এবং তাদের বিদেহী আত্মার প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আচ্ছা, রাজধানী তোপখানা রোডে 7তলা ভবনে আগুন লেগেছে। আচ্ছা, নম্বর ও সময় কমিয়ে এসএসসি ও এসএসসি পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটি আরেকটি খবর। এবং লকডাউন নিয়ে বিএনপিকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন তথ্যমন্ত্রী। এবং সারা দেশে মানবিক সহায়তার আরও 4,66,00,000 টাকা ও চাল বরাদ্দ করা হয়েছে সরকার তরফ থেকে। এটি একটু আমি এই খবরটি আমি একটু পড়ে শোনাবো। তার আগে একটু আরেকটা খবর রয়েছে, ডেঙ্গু নিয়ে একদিনে সর্বোচ্চ 123 জন হাসপাতালে ভর্তি হয়েছে। আমরা যেটি বলছিলাম যে করোনার উপরে ডেঙ্গুর ঘা, মানে আবার নতুন করে ডেঙ্গুর প্রকোপ শুরু হয়েছে। সো আপনারা সবাই করোনা থেকে যেহেতু সাবধান রয়েছেন, ডেঙ্গু থেকেও সতর্ক থাকবেন, দিনের বেলাও মশারি টানিয়ে ঘুমাবেন, এটি কিন্তু বিশেষজ্ঞরাই বলছেন। অবশ্যই করোনা থেকে যেভাবে আমরা সতর্ক থাকবো, ডেঙ্গু থেকে একইভাবে সতর্ক থাকবো। আপনার আশেপাশে এলাকাগুলো পরিষ্কার রাখবেন, কোনো জমানো পানি থাকলে সেগুলো ফেলে দেবেন। এটি একটি খবর ছিল আমার কাছে। আচ্ছা, আর এই খবরটি একটু আমি একটু পড়ে শোনাই। সারা দেশে যে মানবিক সহায়তা দেওয়া হয়েছে সরকার তরফ থেকে, এই খবরটি একটু মনে হয় গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে, এটি একটু পড়ে শোনাচ্ছি। করোনা ভাইরাস মহামারীর কারণে বিধিনিষেধ সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তায় সারা দেশে আরও 4,66,00,000 টাকা এবং 9,475 মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এই বরাদ্দ দেওয়া হয়েছে। আজকে অর্থাৎ সোমবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মোহাম্মদ সেলিম হোসেনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এবং বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবিক সহায়তা দিতে দেশের 64টি জেলায় জেলা প্রশাসকদের অনুকূলে 8,650 মেট্রিক টন চাল এবং 3,01,00,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। একই ধরনের সহায়তা দিতে সারা দেশে 12টি সিটি কর্পোরেশন এবং সিটি কর্পোরেশনের জন্য 825 মেট্রিক টন চাল এবং 1,65,00,000 টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এবং শর্ত অনুযায়ী বরাদ্দ চাল এবং নগদ টাকা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও করোনার পরিপ্রেক্ষিতে পরিবহন শ্রমিক সহ কর্মহীন ও দুস্থদের অগ্রাধিকার ভিত্তিতে মানবিক সহায়তা হিসেবে বিতরণ করতে হবে। এরই একই কারণে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা চলতি মাসের 4 তারিখে সারা দেশে 11,70,00,000 টাকা এবং 23,630 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এটি একটি বড় একটি বরাদ্দ দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। মানবিক সহায়তা বলা হচ্ছে, এটি 4,66,00,000 টাকা দেওয়া হয়েছে এবং চাল বরাদ্দ করা হয়েছে। এবং এইটি যাতে সুষ্ঠুভাবে সবার হাতে পৌঁছে দেওয়া হয়, এই জন্য শুধুমাত্র যে জেলা প্রশাসক যারা রয়েছেন তাদের বরাবর এবং একই সঙ্গে 12টি সিটি কর্পোরেশনের জন্য চাল বরাদ্দ করা হয়েছে 825 মেট্রিক টন এবং আরও কিন্তু 65,00,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, এটি 12টি সিটি কর্পোরেশনকে। এবং একই সঙ্গে জেলা প্রশাসকদের অনুকূলে কিন্তু 8,650 মেট্রিক টন চাল দেওয়া হয়েছে এবং 3,01,00,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই যে সরকার মানবিক সহায়তা দেওয়ার জন্য চাল নগদ টাকাগুলো দিচ্ছেন, এগুলো যাতে গরিব যারা মানুষ রয়েছে, অসহায় মানুষ যারা রয়েছেন, শ্রমজীবী যারা মানুষ রয়েছেন, তাদের হাত পর্যন্ত পৌঁছায়, এটি কিন্তু আমাদের প্রত্যাশা এবং প্রার্থনার জায়গা থাকবে। কারণ প্রধানমন্ত্রী কিন্তু নিজেও বলেছেন, যারা এই গরিবদের সামান্য চাল এবং সামান্য কিছু টাকার লোভ সামলাতে পারেন না, তাদের আসলে রাজনীতি ছেড়ে দেওয়া উচিত। এটি কিন্তু সরকারের খোদ প্রধানমন্ত্রী তিনি এই মন্তব্য করেছেন। কতটা ক্ষোভ থেকে তিনি কথাটা বলেছেন নিশ্চয়ই আপনারা বুঝতে পাচ্ছেন। যারা এই গরিবদের চাল এবং সামান্য কিছু টাকা তারা নিজেদের পকেটে ঢুকিয়ে ফেলেন, তাদের আসলে মানবিকতার জায়গাটা কোন জায়গায়, সে প্রশ্নটা আমার রয়েছে। আপনারা যারা আমাকে মন্তব্য করছেন, নিশ্চয়ই আপনারা এই বিষয়টি মন্তব্য করবেন। সরকার কিন্তু তাদের তরফ থেকে বরাদ্দ দেওয়ার কোনো কমতি রাখছে না, সব জায়গায় তারা বরাদ্দগুলো পৌঁছে দিচ্ছেন। সিটি কর্পোরেশনের কাছে দেওয়া হচ্ছে, জেলা প্রশাসকদের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে। কিন্তু আমি কিন্তু অনেক রুট লেভেলে কথা বলে এসেছি, আমি অনেক বিভিন্ন জায়গায় যারা শ্রমজীবী মানুষ যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, বস্তিতে গিয়েছি, জেলা শহরে গিয়েছি, তাদের সবার সাথে আমি কথা বলেছি। সবার কিন্তু একটি কথা, তাদের হাতে এই সহায়তাগুলো পৌঁছায় না। কেন পৌঁছায় না? এটি একটি খুবই অদৃশ্য একটি শক্তি কিনা, অদৃশ্য কোনো কারণ কিনা, এটি পৌঁছায় না। আমি কিন্তু যখন রাজশাহীতে গিয়েছিলাম, সেখানকার মহানগর যিনি আওয়ামী লীগের সেক্রেটারি রয়েছেন, তার সঙ্গে আমি কথা বলেছি, ডাব্লিউ সরকারের সঙ্গে। তাকে আমি একটু প্রশ্ন করেছিলাম তার ইন্টারভিউ নেওয়ার সময়। আমি জিজ্ঞেস করেছিলাম যে যেসব সরকার যে বরাদ্দগুলো দিচ্ছে সেগুলো গরিবদের হাতে কেন পৌঁছায় না? আপনারা যারা এরকম গুরুত্বপূর্ণ পদে রয়েছেন এবং দলীয় পদে রয়েছেন, আপনার একজন সাধারণ সম্পাদক হিসেবে আপনার মন্তব্য কী, এই টাকাগুলো আসলে কোথায় যায়, কেন গরিবদের কাছে পৌঁছায় না? তিনি কিন্তু একটি মন্তব্য করছেন, তিনি বলছেন যে আসলে আমরা চেষ্টা করি, সমন্বিতভাবে এটি চেষ্টা করা হয়, সিটি কর্পোরেশনের মাধ্যমে এই চেষ্টাগুলো থাকে তাদের হাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। তবে তিনি যেটি দাবি করেছেন যে রাজশাহীতে এখন পর্যন্ত এই ধরনের কোনো দুর্নীতির অভিযোগ পাওয়া যায়নি, সেটি তিনি নিজে আমাদের নিউজ হান্টের ক্যামেরার সামনে দাবি করেছেন এবং নিউজ হান্টকে তিনি সেটি জানিয়েছেন। আমাদের প্রত্যাশা থাকবে রাজশাহীতে যদি এই ধরনের কোনো দুর্নীতির অভিযোগ না থাকে, সেটি যেন প্রত্যেকটা জেলায় জেলায় এরকম খবর আমরা পাই যে কোনো জেলায় এরকম দুর্নীতির খবর পাওয়া যায়নি। প্রত্যেকটা গরিব মানুষ, শ্রমজীবী মানুষ যে মানবিক সহায়তাগুলো প্রধানমন্ত্রী দিচ্ছেন, সেই মানবিক সহায়তাগুলো যেন আবার সেই প্রধানমন্ত্রীর উপহারের ঘরের মতো না হয়। প্রধানমন্ত্রীর যে উপহারের ঘরগুলো খবর নিশ্চয়ই আপনাদের মনে আছে, সেই ঘরগুলোর কী অবস্থা, ঘরগুলো ধসে পড়ছে, খুলে পড়ছে, ফেটে
গেছে এবং একই সঙ্গে জোয়ারের পানিতে তলিয়ে গেছে। এবং এমনও আমরা শুনেছি যে যেখানে যারা আশ্রয় নিয়েছেন, যেসব ঘরহীন ভূমিহীন মানুষ, প্রধানমন্ত্রী তাদেরকে ভালোবেসে তাদেরকে যে উপহারগুলো দিয়েছিলেন সেই উপহারগুলো তাদের জন্য এখন বোঝা স্বরূপ হয়ে গেছে এবং তারা নিজেদের জীবন বাঁচাতে সেসব ঘর থেকে তারা চলে যাচ্ছেন, কারণ যে কোনো সময় মাথার ছাদটি তাদের গায়ে ভেঙে পড়তে পারে। এরকম একটি অবস্থা যদি হয়, প্রধানমন্ত্রীর উপহারের যদি অবস্থা হয় এবং একই সঙ্গে যে প্রধানমন্ত্রীর যে বরাদ্দগুলো রয়েছে, সরকারের যে বরাদ্দগুলো রয়েছে শ্রমজীবী গরিব মানুষদের জন্য, সেগুলো যাতে সঠিকভাবে মানুষের কাছে ঠিকভাবে পৌঁছায়, সেই প্রত্যাশা এবং দাবির জায়গাটা আমাদের থাকবে। এটি কিন্তু সরকার উচ্চ পর্যায় থেকেও বলা হয়েছে যে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না যদি গরিব মানুষের ত্রাণ নিয়ে, বরাদ্দ নিয়ে কোনো প্রকার অনিয়ম কিংবা দুর্নীতির অভিযোগ আসে। এটি কিন্তু ওবায়দুল কাদেরও বলেছেন, আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক, তার কথা আমি কোট করলাম আপনাদেরকে। এবং একই সঙ্গে আমাদের প্রত্যাশার জায়গা থাকবে। আমি কিছু মন্তব্য করতে চাই, অনেকে নিশ্চয়ই মন্তব্য করছেন। আমি সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রসঙ্গে ছিলাম, এর মধ্যে কিন্তু আবারও আরেকটি খবর চলে এসেছে, মানবিক সহায়তা দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। সেটি নিয়ে আপনারা কি ভাবছেন, আপনারা মন্তব্য করুন। আমি আরও কিছু কমেন্ট চলে এসেছে আমার কাছে, আমি সেই কমেন্টগুলো পড়তে চাই। এমডি কাউসার রয়েছেন আমার সঙ্গে রয়েছেন এমডি দুলাল, তিনি মিরপুর থেকে দেখছেন। স্বপন আহমেদ রয়েছেন, আচ্ছা, আমার সঙ্গে রয়েছেন আজিজ কে রানী রয়েছেন, তিনি বলছেন হ্যাঁ ঠিক, আওয়ামী লীগই সঠিক, আমাদের নেত্রী কাউকে ছাড় দেন না। একদমই তাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এই দুর্নীতির বিরুদ্ধে খুবই সোচ্চার। একই সঙ্গে তিনি যে এই যে গরিব মানুষের টাকা পয়সা নিয়ে দুর্নীতি করেন, চাল ডাল যে গমগুলো আটাগুলো রয়েছে সেগুলো যারা খেয়ে ফেলে, তাদের প্রতি কিন্তু প্রধানমন্ত্রী প্রচণ্ড ক্ষুব্ধ এবং তিনি কাউকেই ছাড় দিবেন না, সে হুঁশিয়ারি কিন্তু তিনি বারবার উচ্চারণ করেছেন। ইসরাত জাহান অনন্যা রয়েছেন, তিনি বলছেন আমার কথা বলেন না কেন। হ্যাঁ, এই তো অনন্যা, আপনার কথা বলে দিলাম, নিশ্চয়ই খুশি হয়েছেন আপু। আচ্ছা, আমার সঙ্গে রয়েছেন দিদারুল ইসলাম রয়েছেন, তিনি বলছেন দিন দিন বাড়ছে করোনা। একদমই তাই, সবাই সতর্ক থাকবো আমরা। জয়নুল ইসলাম বলছেন আপু, বাংলাদেশের সকল স্তরের জনগণকে করোনা টিকা পেতে পারে, সেই চেষ্টা সরকার করছে। সবার টিকা যাতে নিশ্চিত করা যায়, সরকার কিন্তু বিভিন্ন দেশ থেকে টিকা নিয়ে আসছে এবং অনেক দেশ থেকে টিকা চলে এসেছে বাংলাদেশে। মডার্নের টিকা চলে এসেছে, অ্যাস্ট্রাজেনেকার টিকা চলে এসেছে। এই টিকাগুলো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, টিকাদান কর্মসূচি কিন্তু অলরেডি চলছে। আপনারা যারা এখনও টিকা নেননি কিংবা পাননি, তারা এখন কিন্তু রেজিস্ট্রেশন করতে হচ্ছে না। যারা রেজিস্ট্রেশন করতে পারছে না, তারা শুধুমাত্র এনআইডি কার্ড দেখিয়ে আপনারা ভ্যাকসিনটি নিতে পারেন এবং শুধুমাত্র এনআইডি কার্ড দেখে আপনারা এই ভ্যাকসিনটি নিয়ে নিতে পারবেন। এবং বয়স যেহেতু এখন 30 করা হয়েছে, আগামীতে যাতে বয়সটি 18 করা যায় সেই উদ্যোগও নিচ্ছে সরকার। এটি হচ্ছে শিক্ষার্থীদের যাতে টিকাটি নিতে পারেন, সেই জন্য কিন্তু সবার বয়স সীমাটা সরকার বিবেচনা করছে। অনেকে মন্তব্য করছে আমার সঙ্গে, শিমন হোসেন রয়েছেন, ইমরান হোসেন রয়েছেন, সৈয়দ খোকন রয়েছেন, বাবু রয়েছেন, আরিফুজ্জামান সুমন রয়েছেন, আলাউদ্দিন খন্দকার রয়েছেন, সুমন সরকার রয়েছেন, কবির বকুল রয়েছেন, শহীদুল ইসলাম রয়েছেন আমার সঙ্গে, ইসরাত জাহান অনন্যা রয়েছেন, সুজন শেখ রয়েছেন, আজিজুল হক শেখ রয়েছেন, আজিজ রয়েছেন, ফারুক ইসলাম রয়েছেন, ওসমান রয়েছেন, খান আশরাফ রয়েছেন। আচ্ছা, অনেকেই মন্তব্য করছেন আমাকে, আসলে সবার আচ্ছা, লোকমান হোসেন রয়েছেন, অনেকেই আমাকে মন্তব্য করছেন। আচ্ছা, অনেকেই মন্তব্য করছেন, আসলে সবার মন্তব্য যেহেতু পড়া সম্ভব হয় না, আমি চেষ্টা করবো আগামীতে আবার আমার লাইভ যেটি রয়েছে সম্ভব হয় সবই বলবো। আচ্ছা, আমি চেষ্টা করি আসলে সবার মন্তব্য পড়বার জন্য। আরও কিছু মন্তব্য চলে এসেছে আমার হাতে। তরিকুল ইসলাম রয়েছেন আমার সঙ্গে, জহির আকন রয়েছেন, কেমন আছেন বলছেন। নীল সবুজের পালকি, তিনি রয়েছেন আয় বহির্ভূত সম্পদগুলো বাজেয়াপ্ত করা উচিত, তিনি তার মন্তব্য করেছেন। হানিফ পাটোয়ারি বলছেন আপা আপনাকে ভ্যাকসিনেশন কি, আচ্ছা তিনি আবার একটু লিখতে হবে। আচ্ছা, ভ্যাকসিন কিন্তু আমি কিন্তু ভ্যাকসিনেটেড, ভ্যাকসিন নিয়েছি আমি। এমআর তালুকদার মিঠু রয়েছেন, তিনি বলছেন চোর কোনোদিন ভালো হবে না। আচ্ছা, সোহাগ হোসেন নড়াইল থেকে দেখছেন আমাকে। মাহমুদা কুমকুম রয়েছেন, তিনি বলছেন প্রধানমন্ত্রী জানেন তারপরে এইসব চোরদের কী কারণে বারবার দায়িত্ব দিচ্ছেন। আচ্ছা, তিনি তার মন্তব্য করেছেন। আমার সঙ্গে রয়েছেন রুমি রয়েছেন আমার সঙ্গে, প্রত্যেক বাড়ি গিয়ে যেভাবে ভোট চাওয়া হয় সেভাবে বাড়ি বাড়ি পৌঁছে গিয়ে ত্রাণ দিক, তাহলে কেউ আর বাদ পড়বে না আমার মনে হয়। একদমই তাই, এটি কিন্তু অনেকেই বলেছেন বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ দেওয়া হোক, অনেকে সেনাবাহিনীর সহায়তায় ত্রাণটি দেওয়া হোক, তাহলে সঠিকভাবে সবাই সমবন্টন কিংবা সুষ্ঠুভাবে বন্টন করা হবে, এটি অনেকেই মন্তব্য করেছেন। লিজা আক্তার বলছেন আইন কঠোর ব্যবস্থা নিলে দুর্নীতি দমন করা সম্ভব। একদমই তাই। এমডি জামাল হোসেন রয়েছেন, সেনাবাহিনীর হাতে দেওয়া হোক, চাউল টাকা পয়সা যাই হোক, এটা অনেকেই বলছেন। রাশেদ রয়েছেন আপু আপনি, আব্দুল মুকিত রয়েছেন সিলেটের জকিগঞ্জ থেকে দেখছেন। তারেক মেহেদি পিকু রয়েছেন, তিনি বলছেন আমি এবং আমার স্ত্রী জিনিয়া দেখছি, আমাদের মতামত আগে দুদকের কর্মকর্তাদের সম্পদের হিসাব নিতে হবে। আচ্ছা, দুদকের অনেক কর্মকর্তা কিন্তু এখনও তাদেরও দুর্নীতি হিসাব দিতে হয়েছে, তা অনেকেই কিন্তু আইনের আওতায় রয়েছেন, এটি আপনারা জানেন। আচ্ছা, পিকু আপনাকে এবং আপনার স্ত্রী জিনিয়াকে অনেক শুভকামনা জানাচ্ছি নিউজ হান্টের পক্ষ থেকে এবং আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার সঙ্গে যুক্ত রয়েছেন শামীম আহমেদ।
আচ্ছা, শামীম বলছেন আপনার ঘরে চাল নেই 3 কেজি, আপনি নিশ্চয়ই 333-তে ফোন দিয়ে খাবার সহায়তা পেতে পারেন, কারণ 333-তে শুধুমাত্র যারা খাবার সহায়তা চান কিংবা পেতে পারেন তাদের জন্য 333টি সরকার চালু করেছে। নিশ্চয়ই আপনি 333-তে ট্রাই করতে পারেন। রিপোর্টার বাবু রয়েছেন আমার সঙ্গে, তিনি বলছেন যে নিউজান পরিবারের সদস্য এবং আমার মাধ্যমে লাইভ দেখছে আবুল কালাম আজাদ, রণজিতা বেগম, কানিস ফাতেমা শিলা, সোহেল শিক্ষক, মোহন সোহন, সামিউল তালুকদার ও আফসানা। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এমডি মতিন রয়েছেন, অনেকে দেখছেন আমাকে মালয়েশিয়া থেকে দেখছেন, কাজী ইমদাদ রয়েছেন, মাহমুদ হক বাবু রয়েছেন, অনুপ দত্ত রয়েছেন, পরাগ থেকে দেখছেন, আকিকুল ইসলাম রয়েছেন, মোহাম্মদ কুমকুম রয়েছেন, সেলিম মাহমুদ রয়েছেন, নজরুল সিরাজ রয়েছেন, আবু আজাদ, মাসুম খান, জনি বাশার রয়েছেন, এমডি শামীম আহমেদ রয়েছেন, খুরশিদ আলম রয়েছেন আমার সঙ্গে, অনেকে আমাকে দেখছেন, শামীম আহমেদ রয়েছেন, আসিফুল ইসলাম রয়েছেন, অনেকেই আমাকে মন্তব্য করছেন। সবার মতামত যারা আমাকে পাঠিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মতামতগুলো জানানোর জন্য। আশা করছি আবারও আগামীকাল অন্য কোনো খবর নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে, অন্য কোনো জায়গায়, অন্য কোনো সময়। নিশ্চয়ই ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন। সবাইকে শুভকামনা জানাচ্ছি, একই সঙ্গে সবার জন্য শুভরাত্রি।